হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব প্র্যাকটিস সেট 15 নিয়ে, যা আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, এক্সাইজ মেন ও কলকাতা পুলিশের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখানে আমি বাছাই করা 15টি কোশ্চেন রেখেছি তোমাদের জন্য। তো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। দেখো কি আছে। দুটি ক্রমিক বিজোড় সংখ্যার গুণফল 399 হলে তাদের মধ্যে ক্ষুদ্রতর সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে দুইটি বিজোড় সংখ্যা আছে, একটা ক্ষুদ্রতম একটা বৃহত্তম, তাই না? এবার এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। তো দেখো এই চারটে অপশনের মধ্যে যে কোনো একটা তো ক্ষুদ্রতম সংখ্যা হবে। তাহলে বৃহত্তম সংখ্যাটি আমি তো জানি না, তো ক্ষুদ্রতমটা কিন্তু জানি। তাহলে দেখো বিজোড় সংখ্যা বলেছে আবার, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যদি আমার 17 হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে হ্যাঁ, ক্ষুদ্রতম যদি 17 হয় তাহলে বৃহত্তম হবে অবশ্যই 19, তাই না? তাহলে আমি এখানে লিখলাম যে বৃহত্তমটা হবে 19 হতে পারে। আবার ক্ষুদ্রতম সংখ্যা যদি হয় 19, তাহলে বৃহত্তম সংখ্যা হবে নিশ্চয় 21। ক্ষুদ্রতম সংখ্যা যদি হয় 21, তাহলে বৃহত্তম সংখ্যা হবে 23। ক্ষুদ্রতম সংখ্যা যদি হয় 23, দেন বৃহত্তম সংখ্যা হবে 25। এবার কি বলেছে যে দুইটি বিজোড় সংখ্যার গুণফল। তো এই যে সংখ্যা দুটি কিন্তু আমি পেয়ে গেছি, কোনটা হবে এটাই তো আমাকে বের করতে হবে, তাই না? কিভাবে বের করব দেখো। এবার এদের গুণফল করতে বলেছে, তো আমি কিন্তু এই সম্পূর্ণ গুণ করব না, আমি জাস্ট লাস্ট ডিজিট দেখে উত্তরটা বলে দেব। তো এখানে আমরা কি করব দেখো, 7 নং 63, অর্থাৎ এই গুণফলের শেষে অর্থাৎ ইউনিট ডিজিটে 3 আসবে। আমার তো লাগবে শেষে 9, তাহলে এটা উত্তর হতে পারে না। পরের কোশ্চেন অপশন দেখো, 9কে 9, অর্থাৎ এই আনসারের গুণফলের ইউনিট ডিজিটটি কিন্তু আমরা 9 পাচ্ছি, রাইট? এটা আমরা 9 পাচ্ছি। বাকি দেখো তো কি হয়, 2, 3কে 3, এটাও কিন্তু হবে না। পরেরটা দেখো, 3 5 15, 5 থাকলেও তো হবে না। তাহলে এখান থেকে আমরা উত্তর করব অপশন নাম্বার বি। দেখো এই বিষয়গুলো যখন তুমি বুঝতে পারবে তখন কিন্তু ইজিলি উত্তর হয়ে যাবে। তোমরা অনেকে আছো কিভাবে করবে এই কোশ্চেন, ও আচ্ছা দুইটি সংখ্যা, একটা ধরে নেবে x-1 আর একটা ধরে নেবে x+1। এবার দুইটি সংখ্যা বলে দিয়েছে, তো চলো এদেরকে আমরা গুণ করি। তাই তো গুণফল বলেছে ইকুয়াল টু 399। আমি জানি তোমরা ম্যাক্সিমাম এইভাবে করবে, কিন্তু বিষয় হচ্ছে দেখো এই যে কেন আমি কোশ্চেনের উপর ফোকাস করতে বলি, যে কোশ্চেন বারবার পড়ো, কোশ্চেনের মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। তো এই হচ্ছে কনসেপ্ট, যে কোশ্চেন পড়ে যদি বুঝতে পারো তুমি কিন্তু অপশনের থ্রুতে দেখে উত্তর করতে পারবে। আরে ভাই, তোমার তো মেন টার্গেটই হচ্ছে অঙ্কের সমাধানটা করা বা উত্তরটা টিক মারা, তাই না? চারটের মধ্যে কিভাবে করছো কিভাবে হচ্ছে এটা তো দেখছে না, কিন্তু উত্তর তোমার অ্যাকুরেসি হবে, তাই না? চলো আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, 25 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে। ওকে, তো দুধ ও জলের কি অনুপাত দিয়েছে দেখো, এই যে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে ওরা 4:1। এবার কি বলেছে, আর কত লিটার দুধ মেশালে মিশ্রণের অনুপাত হবে 16:1। তাহলে এখানে কিন্তু আমি আরো কি মেশাবো, দুধ মেশাবো। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে প্রথমে যে অনুপাত আছে এই অনুপাতের জলের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ ওরা দুধ মেশাবে। তাহলে দুধ বাড়বে বা কমবে, জল তো একই থাকবে। তো যাই হোক, এরা কিন্তু নতুন অনুপাতটা বলে দিয়েছে ওই মেশানোর পরে, তখন অনুপাত হবে তোমার 16:1। তাহলে দেখো এখানে জলের কিন্তু কোনো পরিবর্তনই হয়নি, দুধের পরিবর্তন হয়েছে। কেন দুধের পরিবর্তন হয়েছে, কারণ এখানে ওরা দুধ মেশালো। এবার দেখে নাও যে ওই প্রথমে ওই পাত্রে টোটাল আমরা দেখে নিচ্ছি, টোটাল মোট অনুপাত হচ্ছে 5 ইউনিট। তাহলে আমি এখান থেকে বলতে পারি এই টোটাল 5 ইউনিট, এই 5 ইউনিট ইকুয়াল টু তো হচ্ছে 25 লিটার। আগে 25 লিটার ছিল, ওকে 25 লিটার। দেন 1 ইউনিট ইকুয়াল টু কত হবে, 1 ইউনিট ইকুয়াল টু আসবে 5 লিটার। কিন্তু আমাকে বের করতে হবে কত লিটার দুধ মেশানো হয়েছে। তাহলে দেখো দুধ আগে ছিল 4 ইউনিট, এখন সেটা হয়ে গেছে 16 ইউনিট। তাহলে এখানে কত ইউনিট দুধ অ্যাড করা হয়েছে, 12 ইউনিট দুধ অ্যাড করা হয়েছে। তাহলে 1 ইউনিট যদি হয় 5 লিটার, দেন 12 ইউনিট ইকুয়াল টু কত, 5 12 60। সো এখানে আমার উত্তর হবে অপশন নাম্বার সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের যে কোশ্চেন আছে, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দেখো, মুকেশ একটি জামার উপরে 30%, 25%, 15% হারে ডিসকাউন্ট পেয়েছে। তাহলে মোটের উপরে সে কত ডিসকাউন্ট পেয়েছে বা কত ছাড় পেয়েছে, এটাই তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। এই কোশ্চেন তোমরা দুভাবে করতে পারো, আমি সব থেকে সহজ মেথডটা তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে করবে।
ধরে নাও যে ওই জামা তার দাম হচ্ছে 100 টাকা, এটার দাম 100 টাকা, তোমাকে 30% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে সে দাম নিয়েছে কত, ভালো করে বোঝো, আমরা দেখবো দাম নিয়েছে কত। 30% ডিসকাউন্ট দেওয়া, তাহলে দাম কিন্তু নিয়েছে 70%। ওকে, এই যে 70% দাম নিয়েছে। তুমি এবার ক্যালকুলেশন করে দেবো, এই 100 যদি কেটে দেবো, দেখো 70 টাকা পড়ে থাকছে। 30% ডিসকাউন্ট দেওয়া মানে তো তুমি 70 টাকায় পে করেছো, কিন্তু আবার তোমাকে ডিসকাউন্ট দিয়েছে ওই 70 টাকার উপর। তাহলে আমি ক্যালকুলেশনটা এখন করবো না, রেখে দিচ্ছি। ওই টাকার উপর আবার 25% ডিসকাউন্ট, অর্থাৎ সে 75 সে ডিসকাউন্ট নিয়েছে। আবার সে ডিসকাউন্ট দিয়েছে, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? 15% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে দাম নিয়েছে কত? 85%। তাহলে এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। এটা ক্যালকুলেশন করে তুমি কি পাবে? এই যে ক্যালকুলেশনটা আসবে, এটা হচ্ছে সে দাম নিল। একটু ভালো করে বোঝো, দাম নিল, কিন্তু এখানে তো তোমার কাছে কত দাম নিয়েছে এটা চাইনি, জিজ্ঞাসা করা হলো কত পার্সেন্ট ছাড় দিয়েছে। তাহলে কিভাবে বের করবে তুমি? দেখো, তাহলে এখানে লেখো ছাড় দিয়েছে। একটু আমি বোঝানোর জন্য এগুলো লিখছি। দিয়েছে, দাম ছিল 100 টাকা, তার থেকে কত দাম নিয়েছে, এই যে দাম নিল তো হচ্ছে এই ক্যালকুলেশন করে যা আসবে সেটা তুমি এখানে বসিয়ে দাও। বসানোর ফলে মাইনাস করলে তোমার আনসারটি চলে আসবে। তাহলে এই কাজটা তোমরা নিজেরা করো, এটা আমি তোমাদের এইচডব্লিউ হিসেবে রাখলাম। আমি কিন্তু অঙ্ক করে দিয়েছি, এখান থেকে উত্তর আসবে কিন্তু অপশন নাম্বার বি, সি। অপশন নাম্বার সি উত্তর হবে। এই কোশ্চেনটাকে তোমরা অনেকে আছো যারা এইভাবে করো, দেখে নাও এইভাবে কি প্রবলেমটা হয়। তোমরা প্রথমে এই দুটি ধরে করবে, রাইট? তোমরা দুটি ধরে করো। এর জন্য আবার একটা সূত্র তোমরা জানো। কোন সূত্র আমি দেখিয়ে দিই, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তোমরা কিন্তু এই সূত্র দিয়ে করো। দেখো, যখন দুইটি থাকবে তখন তুমি করতেই পারো এই সূত্র, কিন্তু যখন তিনটি থাকে একটু প্রবলেম হয়। কেন প্রবলেম হয় এবার এখানে প্রমাণটা করে দেখাই। তুমি তো প্রথমে এই দুটোর জন্য কত হয় মোটের উপর সেটা বের করবে, এই দুটোর মোট যা বেরোবে তার সাথে আবার এই তৃতীয়টা করতে হবে। এবার প্রথমটা যদি সুন্দর সংখ্যা চলে আসে তাহলে তো সমস্যা নেই, যদি পয়েন্টে আছে তখনই সর্বনাশ। এখানে কিন্তু তাই আসবে। দেখো, আমি সবার প্রথমে করলাম 30, তার সাথে আরো আছে কত, প্লাস 25, মাইনাস করবো কেন, যেহেতু দুটো ডিসকাউন্ট দিচ্ছে, তাই না? আসলে এই দুটো কিন্তু মাইনাস করতে হবে, এটা মাইনাস হয়, এটা মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। সো আমি এখানে আমার সুবিধার্থে আমি এটাকে, আচ্ছা চলো মাইনাস দিয়ে বোঝাই। মাইনাস, এটা হচ্ছে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। আমরা তো এইভাবে সাইনটা দেখি, যেহেতু দুটো ডিসকাউন্ট। 30 ইন্টু 25 ডিভাইডেড বাই 100, তাহলে কত হবে? মাইনাস, এখানে হচ্ছে 30 আর হচ্ছে 25, 55, তাই তো? মাইনাস 55 প্লাস এখানে কত হবে? প্লাস হচ্ছে তোমার, যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, 25 দিয়ে কাটলে 4, 4 2 দিয়ে দিলে 2, 2 দিয়ে দিলে 15। তাহলে এখানে তোমাকে কত বের করতে হবে এই দুটোর জন্য? তুমি 15, 7.5 কত পেলাম আমরা? 2 দিয়ে কাটলে, সরি, 0 0, 25 দিয়ে কাটলে 4, 4 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 15। ওকে, 7.5, এখান থেকে তোমাকে 7.5 বাদ দিতে হবে। তাহলে এবার ভালো করে দেখো, তাহলে এখানে যা মাইনাস আসবে তাতে চাপের কিছু নেই, কারণ এটাই তো তোমার ডিসকাউন্টটা দিচ্ছে। তাহলে এখানে আমরা একবার আর মাইনাস সাইন দেবো না, 47.5 আসলো। তাহলে এই যে 30% আর 25%-এর জন্য আমি কিন্তু 47.5% পেলাম। আবার এর উপরে আবার তোমাকে 15%-এর ক্যালকুলেশন করতে হবে। তাহলে আবার সেম সূত্র, দেখো এবারে কিন্তু সমস্যাটা হচ্ছে 47.5 মাইনাস হচ্ছে 15, মাইনাস মাইনাসে প্লাস, এই যে 47.5 ইন্টু 15। এবার ক্যালকুলেশন করে দেখো ভাই। কেন আমি বললাম এই মেথডটা হচ্ছে সব থেকে বেস্ট, আশা করি বুঝতে পারছি। এবার তোমরাই ক্যালকুলেশন করো, আমি আশা করি তোমরা সবাই করতে পারবে। এই সূত্রটাও তোমাদের আশা করি সবার চেনা আছে। চলো পরের কোশ্চেনে যাচ্ছি আমি। খুব সুন্দর একটা কোশ্চেন এভারেস্ট থেকে। 20টি সংখ্যার গড় মান হলো 19, যদি আরো একটি সংখ্যা যোগ করা হয় তাহলে নতুন গড় হবে 20। তাহলে 21তম সংখ্যাটি কত? দেখো, 20টি সংখ্যার গড় হচ্ছে 19, তাই তো? তাহলে 20টি সংখ্যার মোট কত আমি বের করে নিই। এই যে 20টি সংখ্যার মোট হবে 20 ইন্টু 19 দুগুণে 38, 380। এবার কি বলেছে, যদি আরো একটি সংখ্যা যোগ করা হয় তাহলে নতুন সংখ্যার গড় হবে 20। তাহলে আরো একটি সংখ্যা অ্যাড করা হয়েছে, তাহলে এখন সংখ্যা হয়ে গেল 21টি, আর তাদের গড় হচ্ছে 20। চলো
আমরা দেখে নেব এবার কত হয় এদের মোট। 21 দুগুণে 42। তাহলে এদের ডিফারেন্স এটাই তো হচ্ছে ওই 21তম সংখ্যার জন্য, কারণ এখানে 21তম সংখ্যার যোগফল এত, 20তম সংখ্যার যোগফল এত, মাইনাস করলেই তো আমরা পাবো ওই 21তম সংখ্যার যোগফল বা ওই একটি সংখ্যার জন্য যে তার কত তোমার অ্যাড করা হয়েছে। আমরা এটা যদি মাইনাস করে দিই 420 থেকে 380 মাইনাস করলে আমরা পাবো 40। তাহলে এখানে আমরা উত্তর করতে পারি অপশন নাম্বার সি। আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখো, একটি কারখানায় 60 জন শ্রমিক 7 দিনের মধ্যে 120 মিটার কাপড় সেলাই করতে পারে। 5 দিনের মধ্যে 70 জন শ্রমিক কত দৈর্ঘ্যের কাপড় সেলাই করতে পারবে? আমরা এই কোশ্চেনগুলো করার জন্য একটা সূত্র বলেছিলাম, M1 D1। তো এখানে টি নেই, তাই তো সময় নেই, দিন আছে, বাই W1 ইকুয়াল টু M2 D2 W2। এবার আমরা কি করব দেখো, এখানে যে প্রথম ক্ষেত্রে ম্যান 60, দিন হচ্ছে 7, আর W1 কত মিটার? 120 মিটার। আমি লিখে দিলাম 120 মিটার ইকুয়াল টু দ্বিতীয় ক্ষেত্রে ম্যান কত? দ্বিতীয় ক্ষেত্রে ম্যান হচ্ছে তোমার 70 জন 70, আর ডে হচ্ছে 5। সো আমি 5 ইন্টু 70 করলাম, W2 জানি না, ক্যালকুলেশন করে বের করব। তাহলে দেখো এই 60 দিয়ে যদি 120কে কাটি 2 হবে, এই 7 দিয়ে যদি 70কে কাটি 10 হবে। এবার কি হয়, W2 5 10কে 50 দুগুণে 100। তাহলে এখান থেকে আমরা কোথায় আছে 100? ওই যে 100 মিটার সে কাজ করতে পারবে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। পরের কোশ্চেন, যদি একটি ত্রিভুজের কোণগুলি 2:3:5 অনুপাতে হয় তবে বৃহত্তম কোণের সাথে ক্ষুদ্রতম কোণের অনুপাত নির্ণয় করো। তাহলে আমাকে বৃহত্তম আর ক্ষুদ্রতম তোমার কোণের অনুপাতটা বের করতে হবে। তো আমরা কিভাবে করব দেখো, আমরা জানি কি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে যে টোটাল আমরা মোট ইউনিটটা দেখব, 2 আর 3 5 আর 3 5 আর 5 10। এই যে 10 ইউনিট ইকুয়াল টু হচ্ছে ওই 180 ডিগ্রি। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হবে? 18। কিন্তু ওরা তোমার কাছে চেয়েছে বৃহত্তম। আচ্ছা, এই হলো বৃহত্তম আর হচ্ছে ক্ষুদ্রতম। তো এখানে বৃহত্তম অনুপাত হচ্ছে 5 ইউনিট, ক্ষুদ্রতম হচ্ছে 2 ইউনিট, এদের রেশিও চেয়েছে, তাই তো। এবার দেখো তোমরা তো এইভাবে করবে, এখানে আর একটা ভাবও করা যায়, কারণ তোমরা এখানে এবার কি করবে, 5 বের করবে। 5 ইকুয়াল টু 5 18 90, আবার 2 ইকুয়াল টু কত? এই যে 1 ইকুয়াল টু যদি 2 হয়, 2 ইকুয়াল টু কত? 36, তাই না। এবার এদের রেশিও বের করতে, অর্থাৎ 90 আর হচ্ছে 36, 18 দিয়ে কাটলে 5, 18 দিয়ে কাটলে 2। এত কিছু করে কিন্তু তুমি উত্তর বলবে, কিন্তু আমি তোমাকে বলবো এইভাবে করার কোনো প্রয়োজন নেই। তোমরা কিন্তু আরো সহজভাবে বলতে পারো। কিভাবে বলা যায়? এই যে আমি যা করলাম না, এগুলো করার কোনো প্রয়োজন নেই। তাহলে কিভাবে করবে দেখো, এখানে বলে দিয়েছে ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে 2:3:5, তবে বৃহত্তম কোণের সাথে ক্ষুদ্রতম কোণের অনুপাত কত? আরে ভাই, আমি কেন আর অত কিছু করব? বৃহত্তম কোণ হচ্ছে 5, ক্ষুদ্রতম কোণ হচ্ছে 2, তাহলে বৃহত্তম কোণের সাথে ক্ষুদ্রতমের অনুপাত কত? 5:2। শেষ। আমার এটা করার কোনো প্রয়োজন আছে? তোমরা তো এই অনুপাত দেখলেই টোটাল সমষ্টি করে ফেলবে, তাই না? তো এইভাবে করার দরকার নেই। দেখো, কোশ্চেন বুঝতে হবে, বুঝে বুঝে করো, দেখবে অনেক সময় তুমি সেভ করতে পারবে। ওকে, চলো পরের কোশ্চেন। মোস্ট ইন্টারেস্টিং একটা কোশ্চেন। রাম মোট যাত্রাপথের কতটা? 4/9 অংশ সে কি করলো? বাসে ভ্রমণ করেছে। আবার সে কি করলো? ট্রেনে ভ্রমণ করেছে 5/18 এবং বাকি সে 10 কিলোমিটার কিন্তু পায়ে হেঁটেছে। বাকি এই যে পায়ে। তাহলে মোট দূরত্ব কত? তোমরা অনেকে এক্স ধরো, এক্স ধরার কোনো প্রয়োজন নেই। তোমরা মোট দূরত্বটাকেই ধরতে পারবে। কিভাবে? এই দুটি সংখ্যার এলসিএম করে দাও। এই দুটি সংখ্যার এলসিএম ধরলে কত হয়? 18। অ্যাকর্ডিং টু আমার এই কোশ্চেন, আমি এখানে কিন্তু 18 ধরতেই পারি যে মোট দূরত্ব 18। যদি 18 হয় তাহলে তুমি আমাকে বলো তো যে সে বাসে কতটা গেছে। এবার দেখো, কিন্তু কোশ্চেনে তো বলে দিয়েছে বাসে গেছে 9/4 তাহলে টোটাল ছিল 18, তার মধ্যে বাসে গেছে 9/4, আলটিমেটলি কত কিলোমিটার? 9 দিয়ে কাটলে 2, 8 কিলোমিটার গেছে বাসে। আবার একই রকম ভাবে এখানে তুমি ক্যালকুলেশন করো তো, টোটাল হচ্ছে 18, তার মধ্যে 5 ইউনিট গেছে ট্রেনে, তাহলে এখানে কত হয়? 5, তাই তো। এবার একটা জিনিস লক্ষ্য করো তো, যে আমরা টোটাল ধরেছিলাম কত? টোটাল তো হচ্ছে 18 কিলোমিটার, তার মধ্যে বাসে গেছে 5, বাসে 8 কিলোমিটার, ট্রেনে 5 কিলোমিটার। তাহলে বাস আর ট্রেন মিলে কত? 8 আর 5 13 কিলোমিটার চলে গেছে।
কিন্তু টোটাল তো ছিল 18 কিলোমিটার, তাহলে এখনো বাকি আছে কত? দেখো এখনো বাকি আছে 5 কিলোমিটার। এই যে 5 কিলোমিটার বাকি, এই 5 কিলোমিটার ইকুয়াল টু তো এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন বলেই দিয়েছে 10 কিলোমিটার বাকি ছিল, তাহলে এই 5 ইকুয়াল টু যদি 10 হয়, 1 ইকুয়াল টু কত? 1 ইকুয়াল টু 2 হবে। কিন্তু এখানে তো ওরা চেয়েছে টোটাল তার দূরত্ব কত ধরেছিলে তুমি? মোট দূরত্ব চেয়েছে, এখানে মোট দূরত্ব তো তুমি 18 ধরে করছো, তাহলে 18 ইকুয়াল টু কত হবে? 18 ইকুয়াল টু আসবে 36। তাহলে এখানে উত্তর হবে অপশন নাম্বার সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো যারা আমার এর আগের ক্লাসগুলি দেখোনি, তোমরা এই নাম সার্চ করো, তাহলে কিন্তু তোমরা ইউটিউব থেকে সমস্ত ক্লাস পেয়ে যাবে, যে আমি যতগুলো ক্লাস করিয়েছি তোমাদেরকে। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে? একটি দলের 19 জন সদস্যের গড় বয়স হলো 24 বছর। যদি সেই দলের নেতার বয়স যোগ করা হয়, তাহলে তাদের গড় বয়স কিন্তু 4 মাস করে বৃদ্ধি পাবে। তাহলে দলের নেতার বয়স কত? এই কোশ্চেনটা দেখো আমরা কত শর্টে করাবো। আমি এখানে আর মোট বের করব না, আমি ডাইরেক্ট গড় ধরেই অঙ্কটাকে করে দেবো। দেখো কিভাবে হয়। আচ্ছা, এই যে 19 জনের গড় বয়স কত? গড় বয়স তো 24, এই নিয়ে তো কোনো সমস্যা নেই। এবার দলের নতুন একজন যোগ দিয়েছে, তার ফলে সবার বয়স কিন্তু 4 মাস করে বৃদ্ধি পেয়েছে। সবার বলতে ওই যে আগে 19 জন আছে, সেই 19 জনেরও কিন্তু 4 মাস করে বৃদ্ধি পেয়েছে। এবার বিষয় হচ্ছে কেন বলতো বৃদ্ধি পেয়েছে? কারণ নতুন যে লোক এলো বা যে নেতা এলো দলের, তার বয়সটা অনেক বেশি। এবার বেশি হওয়ার দরুন তার বয়সটা বাকি সবার মধ্যে কিছু 4 মাস করে ডিস্ট্রিবিউশন করে দিয়েছে, তাই না? তাহলে আমরা দেখে নেব যে টোটাল ওই নেতার বয়সটা কত। নেতা অবশ্যই 24 বছরের থেকেও বেশি হবে, এটা তো ঠিক। আমি দেখে নিচ্ছি এখানে যে প্রত্যেকের বয়স 4 মাস করে বৃদ্ধি পেয়েছে। 4 মাসটাকে যদি আমি বছর হিসেবে ধরি, তাহলে আমি কিভাবে বলতে পারি? 1/3, 1/3 বছর বলা যায় না? কিভাবে? দেখো এই যে 4 মাস, একে যদি আমি 12 দিয়ে ডিভাইডেড করি, 4 দিয়ে কাটলে 1/3 হয় না? এত কি এটা বছর হয়ে গেল। এই যে তাহলে প্রত্যেকের কত বছর বৃদ্ধি পেল? 1/3 বৃদ্ধি পেল, 1/3 বৃদ্ধি পেল। আচ্ছা, এটা কত জনের বৃদ্ধি পেয়েছে? তাহলে এটা কিন্তু 20 জনের বৃদ্ধি পেয়েছে। তাহলে ইন্টু 20 করে দাও, ইন্টু 20। তাহলে ইন্টু যখন তুমি 20 করবে, তোমার টোটাল কত আসবে দেখো। এর সাথে তো প্লাস হয়ে যাবে না, কারণ বয়সটা বেড়ে গেছে। কত হবে? আর তোমার 20/3 চলে আসবে তখন। বোঝাতে পেরেছি আমি? এবার এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো যে টোটাল তাহলে দলের নেতার বয়স কত? দলের নেতার বয়সই তো হবে এটা। তাহলে এটা কত হবে দেখো তো। আমি যদি এখানে 3 দিয়ে 20কে ভাগ করি, তাহলে কত? এটা তো এখন বছর, এখানে অলরেডি 24 বছর হয়ে রয়েছে। তাহলে 3 দিয়ে তুমি এই 20কে যদি ভাগ করো, 3 6 18, অর্থাৎ 6 বছর তো থাকবে, তাই তো? 6 বছর থাকবে, 18, তাহলে আর থাকছে 2। তাহলে 2/3 ইকুয়াল টু 12, 3 দিয়ে কাটলে 4, তাহলে আরও থাকবে 8 মাস। কি করে ভাগ করলাম দেখো, তোমরা ভাগটা করো, এটাকে করলে দেখবে 6 পূর্ণ 2/3 হয় না? এই 2/3টাকে আমি আবার মাসে কনভার্ট করে দিলাম, 12 দিয়ে গুণ করে, দেখো 8 এসছে। তাহলে আমি বলতে পারি এই 24 বছর আর হচ্ছে এই যে 20/3 ইকুয়াল টু হচ্ছে 6 বছর 8 মাস। তাহলে 24 আর 6 কত? এদের 30 বছর 8 মাস। শেষ, এক লাইনে উত্তর। তো তোমরা কি করবে, গড়ের যে কোনো অঙ্ক যখন করবে না, মোট বের করার দরকার নেই, তোমরা এভারেজটা ধরেও কিন্তু করে দিতে পারো। দেখবি এরকম ধরনের কোশ্চেন হয়, ওই যে সে টোটাল এত পেয়েছে, এবার 56-এর বদলে ভুল করে 65 দিয়ে দিয়েছে, তাহলে তার গড় কত বৃদ্ধি বা হ্রাস পেলো। সেম টাইপ অফ কোশ্চেন তোমরা এইভাবে করতে পারো। পরের কোশ্চেন দেখো কি আছে, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এবার এখানে বলে দিয়েছে নীরজ তার দোকানের জন্য কিছু জামা কিনেছেন, যেগুলোর ক্রয় মূল্য 400 টাকা থেকে 550 টাকার মধ্যে। কিনেছিল, তার ক্রয় মূল্য কত? 400 টাকা থেকে 550 টাকার মধ্যে। এবার দেখো, এবার সেগুলো আবার বিক্রি করেছে কত? 450 টাকা থেকে 650 টাকার মধ্যে। তাহলে এবার ওরা জানতে চেয়েছে 10টি জামার সর্বোচ্চ কত লাভ হবে। তাহলে আগে আমি একটি জামার দেখে নিই, সর্বোচ্চ লাভ কখন হবে বলো তো? যখন তুমি সব থেকে কম দামে কিনবে এবং সব থেকে বেশি দামে বিক্রি করবে। তাহলে এবার দেখো, তুমি সব থেকে কম দাম হচ্ছে 400 টাকা, তাহলে 400 টাকায় কিনলে। সব থেকে বেশি দাম হচ্ছে এখানে দেখো 650 টাকা, তাহলে তুমি কত টাকা লাভ করলে? 650 টাকায় বিক্রি করে 400 টাকার জিনিসটা যদি 650 টাকায় বিক্রি করো, তুমি কিন্তু প্রতিটা জামা পিছু কত টাকা লাভ করবে? 250 টাকা লাভ করবে। তাহলে এটা তো একটা জামা পিছু, কিন্তু এখানে তো তোমাকে
কি 10টা জামার কথা বলা হয়েছে, তাহলে একটাই যদি 250 হয়, 10টা জামায় কত টাকা লাভ করবে? তুমি 2500 টাকা লাভ করবে, 2500 টাকা লাভ করবে। তাহলে এখানে উত্তর হবে অপশন নাম্বার বি। তাহলে দেখো, একটা জটিল কোশ্চেনও কিন্তু সহজ হতে পারে, সেটা ডিপেন্ড করছে তোমার বোঝানোর উপর, যে আমি সেটা তোমাকে কিভাবে বোঝাবো, কিভাবে রিপ্রেজেন্ট করব, তার উপরেই ডিপেন্ড করে একটা কোশ্চেন কঠিন কি সহজ। তোমাদের অনেকের কাছে ম্যাথ একটা ভয়ের সাবজেক্ট, কেন জানো? কারণ তোমরা সঠিকভাবে শিখতে পারোনি। ম্যাথ যদি ভালো করে শিখতে হয়, আমি যদি আমার কথা মেনে চলো বা আমার ক্লাস ভালো লাগে বা বুঝতে পারো, তার কারণ আছে। আমি যেইভাবে চেষ্টা করি, তবে তোমাদেরকে সাজেস্ট করবো একটাই, তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করো। আর সব থেকে বেশি তোমরা ফোকাস করো নাম্বার সিস্টেমের উপর। নাম্বার সিস্টেম যদি তুমি ভালোভাবে শিখতে পারো, তাহলে কিন্তু দেখবে ম্যাথে তুমি এক্সপার্ট হয়ে যাচ্ছ। যার নাম্বার সিস্টেম সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার নেই, সে কিন্তু কখনোই ম্যাথে ভালো হতে পারবে না, ম্যাথে তার স্পিডে আসবে না। অতএব তোমাকে নাম্বার সিস্টেমের উপর ফোকাস করতে হবে, নাম্বার সিস্টেম ভালো করে করো, আর লসাগু গসাগুটা ভালো করে করো, দেখবে তোমরা ম্যাথের সমস্ত চ্যাপ্টারে এক্সপার্ট হয়ে যাবে। আমার কথা ভরসা রাখো ভাই, মিসগাইড করবো না তোমাদের, যতটা পারি চেষ্টা করবো ভালো পরামর্শ দেওয়ার। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে? রাম মোহনের থেকে 3 গুণ দ্রুত এবং মোহন সোহমের থেকে বা সোহনের থেকে দ্বিগুণ দ্রুত, তাহলে 42 মিনিট সোহন যে দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্ব অতিক্রম করতে মোহনের কত সময় লাগবে? এবার দেখো, এই কোশ্চেনগুলো তোমরা এইভাবে করতে পারো। এখানে 3 জনের কথা বলা রয়েছে, একটা হচ্ছে রাম, আর কে? আর হচ্ছে মোহন, আর হলো কে? সোহন। এই যে 3 জন রয়েছে। এবার আমরা ধরবো মানগুলো। কিভাবে ধরবো? তুমি শেষের দিক থেকে ধরতে হয় এই ধরনের, যখন একটা কোশ্চেনের মধ্যে 2 গুণ 3 গুণ 4 গুণ এইসব বিষয়গুলো থাকবে না, তোমরা কি করবে? শেষের দিক থেকে ধরে ধরে আসবে। তাহলে এখানে শেষের দিক থেকে ধরবো আমরা। কি শেষে তো সোহম রয়েছে, রাম মোহনের থেকে 3 গুণ দ্রুত, কিন্তু মোহন সোহমের থেকে দ্বিগুণ, সোহমের থেকে দ্বিগুণ। তাহলে সোহমকে যদি সে আমি 1 ধরি, 1 বললে তোমরা অনেকেই আবার গুলিয়ে ফেলো, আমি যদি এক্স ধরি, ওই এক্সই 1, তাহলে মোহন হবে 2x, মোহন হবে 2x। দেখো আবার কি বলেছে, রাম মোহনের থেকে 3 গুণ, তাহলে রাম মোহনের থেকে 3 গুণ বলতে এটা যদি 2x হয়, এটা হবে 6x। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে কি, যে রাম কোথায় গেল, হ্যাঁ এটা হচ্ছে তাদের গতিবেগ, এটা গতিবেগ। কিন্তু আমরা জানি, আচ্ছা এইভাবেও আমরা লিখতে পারতাম যে 6:2:1, এটাও লেখা যায় যারা এক্স ধরে করবে না, তাহলে গতিবেগের রেশিও হচ্ছে এটা। কিন্তু এখানে তো গতিবেগ দেখো, আমরা জানি সময়ের সাথে তোমার স্পিড কিন্তু ব্যস্ত অনুপাত, কারণ যার স্পিড বেশি তার কিন্তু সময় কম লাগবে, যার স্পিড কম তার সময় বেশি লাগবে। তাহলে আমি যদি এখান থেকে সময়ের অনুপাতটা একটু বের করে নিই, দেখো তো তাহলে কি হয়, কিভাবে বের করব? ও রিভার্স, আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে 2 থাকলে কিভাবে হয়, 3 থাকলে কিভাবে হয়, অর্থাৎ বিষয়টা তখন হয়ে যাবে 1/6, 1/2, 1/1। তাহলে এলসিএম করলে 6 হবে, তাহলে এখানে তো আমাদের 6, এর সাথে 1 গুণ করতে হবে, এর সাথে 1, তাহলে উপরে সময় 1 আসবে, এখানে 2 আছে, 6 করতে গেলে 3 গুণ করতে হবে, এখানে 3, নিচেরটা তো সেম হয়ে গেল, তাহলে আমরা 3 গুণ করলাম, এখানে 1 আছে, 6 গুণ করতে হবে, 6 গুণ করতে হবে, চলো আমরা 6 গুণ করে দিলাম। তাহলে এবার দেখো এখানে কি বলে দিচ্ছে যে 42 মিনিট সোহন, তাহলে সোহনের কত মিনিট লাগে? সোহনের কিন্তু 42 মিনিট লাগে, 42 মিনিট। তাহলে কত গুণ করেছো? 7 গুণ করেছো। এবার ওরা কি চেয়েছে? সেই দূরত্ব অতিক্রম করতে মোহনের কত সময় লাগবে। আচ্ছা মোহনের তো 3 টাইম, তাই না? 3 ইউনিট লাগছে টাইম, তাহলে 7 গুণ করলে কত হবে? 3 7 21, তাহলে আমরা উত্তর করব 21 মিনিট। আশা করি সবাই বুঝতে পেরেছো। এর পরে যে কোশ্চেনটি আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালো করে একটু বুঝতে হবে। দেখো একটা সিরিজ রয়েছে, কিভাবে রয়েছে সিরিজটা, 6 প্লাস 11 প্লাস 16 প্লাস 21 প্লাস ডট ডট এইভাবে 71, এদের যোগ করলে কত হবে? এবার বিষয় হচ্ছে আমরা কিভাবে করব, এখানে যে গ্যাপগুলো দেখো 5 করে, রাইট, 5 করে গ্যাপ। এবার এদের অ্যাড কিভাবে করব? অত লিখিত আমি করতে পারবো না। এবার এর একটা সহজ উপায় আছে। এখানে সবার প্রথমে যে তোমাকে যোগফলটা বের করতে হবে, কিন্তু এই যোগফল বের করার আগে তুমি দেখে নিতে হবে নাম্বার অফ টার্ম, যে 6, 11, 16, 21 এইভাবে 71 পর্যন্ত কতগুলি
সংখ্যা রয়েছে, নাম্বার অফ টার্ম। নাম্বার অফ টার্ম বের করার জন্য আমি একটা নিয়ম বলে দিয়েছিলাম, যে কি দেখে নাও। আমি আগে সূত্রটা দিই, যারা জানো না, এটা হচ্ছে ফার্স্ট টার্ম বা শেষ টার্ম আমরা বলতে পারি, এটা শেষ টার্ম। এ হচ্ছে ফার্স্ট টার্ম, আচ্ছা n-1 আর d ফর ডিফারেন্স, এটা হচ্ছে টোটাল, টোটাল ঠিক আছে, বা শেষ সংখ্যা। এবার আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, দেখো শেষ সংখ্যা কত 71, এ প্রথম সংখ্যা কত 6 প্লাস n-1টাই আমি জানি না, অর্থাৎ নাম্বার অফ টার্ম বের করবো। ডি হচ্ছে কি ডিফারেন্স, ডিফারেন্স কত 5। এবার এখান থেকে আমরা n-1টা বের করবো। n-1 একবারে করে দিচ্ছি। এখানে দেখো 6 যদি এখানে চলে আসে কত হবে 65, আর 5 দিয়ে ভাগ করলে কত হবে তোমার 13, তাহলে 13। তাহলে n ইকুয়াল টু কত হবে, n ইকুয়াল টু 1 যদি সাইড চেঞ্জ করি 14। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ 6 থেকে 71 পর্যন্ত টোটাল দেখবে 6 11, এই যে 6 একটা সংখ্যা, 11 একটা সংখ্যা, এইভাবে টোটাল 14টি সংখ্যা রয়েছে। ওকে ফাইন, আমরা তাহলে n পেয়ে গেলাম, n হচ্ছে 14। কিন্তু এখানে সংখ্যা বের করতে বলেনি, এখানে তোমার কাছে জানতে চেয়েছে তাদের যোগফল, সামেশন। তাহলে আমরা যোগফলটা, তার জন্য একটা সূত্র আছে, সামেশন অফ n ইকুয়াল টু হচ্ছে n/2। এই সূত্রটা একটু মনে রাখতে হবে, 2a প্লাস n-1 আবার ডিফারেন্স। দেখো প্রায় একই রকমই মনে হচ্ছে না? তাহলে আমরা যোগফলটা করবো। n তো অলরেডি আগেই পেয়েছি কত 14, তাহলে 14 আমি একবার লিখে দিই, স্টেপ জাম এখানে করছি না যাতে তোমরা বুঝতে পারো। এ কত, এ তো আমরা আগেই পেয়েছি, এ হচ্ছে 6, তাহলে 6 দুগুণী 12 প্লাস n কত, n হচ্ছে 14 মাইনাস 1, তাহলে 14 মাইনাস 1 আমি একবারে 13 করে দিতে পারি। আর ডি তো জানি, ডি হচ্ছে 5। তাহলে কত হবে এবার ক্যালকুলেশন করে, এখানে 7 ইন্টু 5 13 65, 65 আর হচ্ছে 12, তাহলে 65 আর 12 কত, 65 আর 12 হচ্ছে 77। 7 ইন্টু 77, 7 7 49, 7 7 49 53, তাহলে কত হলো 539। এবার বিষয় হচ্ছে দেখো, যেমন কোশ্চেন থাকবে আমাকে তো সেইভাবেই সমাধান করতে হবে, তাই না? চলো পরের কোশ্চেন। তিনটি সংখ্যার অনুপাত এখানে দেওয়া আছে, তাদের লসাগু যদি হয় 630, তাহলে তাদের গসাগু কত হবে নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো কি আছে, সংখ্যা তিনটি 3 5 10, এদের কি বলেছে, এদের লসাগু। তাহলে এদের আমি যদি লসাগু করি এলসিএম, এদের এলসিএম কত হয়, আচ্ছা তুমি এই ভেবে নিতে পারো, সমস্যা নেই, আমি না ভাবলেও চলবে। এবার এদের এলসিএমটা কত হবে, এদের এলসিএম হবে আচ্ছা 10 30, এদের এলসিএম হচ্ছে 30x। আবার আমি যদি এদের এইচসিএফ বের করি, এদেরই এইচসিএফ যদি বের করি, তাহলে এইচসিএফ কত হবে, এদের এইচসিএফ হবে, কমন তো কিছুই নেই, 5 3, তাহলে এক্স। তাহলে আমি এদের এলসিএম আর এইচসিএফ বের করে নিয়েছি। অ্যাকর্ডিং টু কোশ্চেন বলে দিয়েছে লসাগু হচ্ছে 630, তাহলে আমার এখানে বলতে পারি লসাগু 30x ইকুয়াল টু 630, 30x ইকুয়াল টু 630, দেন x ইকুয়াল টু কত 21। এখানে তো চেয়েছে ওরা গসাগু, গসাগু কত, এলসিএম সরি এইচসিএফ, এইচসিএফ তো x, x মিনস হচ্ছে 21, সুতরাং আমার এখানে উত্তর চলে এসেছে 21। তাহলে বুঝতে পেরেছো, একটা কোশ্চেন তোমার করার উপর ডিপেন্ড করে কোশ্চেনটা কতটা বড় হবে, কতটা সহজ হবে, তাই না? চলো পরের কোশ্চেন। এবারে কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এ একটা কাজ 10 দিনের মধ্যে করতে পারে, বি ওই কাজটি 12 দিনের মধ্যে করতে পারে, সি ওই কাজটি 15 দিনের মধ্যে করতে পারে। আমরা আগে দেখে নেব টোটাল কাজ কত। এলসিএম করো 60 ইউনিট, তাহলে এর এফিসিয়েন্সি 6, এর এফিসিয়েন্সি 5, এর এফিসিয়েন্সি 4। কাজটি তারা একসাথে শুরু করে কিন্তু 2 দিন পরে চলে যায়, তার মানে সবাই মিলে কিন্তু একত্রে 2 দিন কাজ করেছে। চলো আমরা দেখে নেই 2 দিনে কতটা কাজ করেছে। তাহলে 6 5 11 15, 15 ইউনিট ইন্টু 2, তাহলে ওরা 30 ইউনিট কাজ কিন্তু করে নিয়েছে। তাহলে আর কিন্তু বাকি 30 ইউনিট আমি এখানে লিখছি, তারা অলরেডি এটা কাউন্ট করবে, তারা অলরেডি 2 দিন কাজ করেছে, 30 ইউনিট কাজ হয়ে গেছে। আবার দেখো কি বলেছে, এ চলে গেছে, ওকে ফাইন। এবার সে 4 দিন সি একা কাজ করেছে, তাহলে সি এক এক দিনে 4 ইউনিট করে, সি এক এক দিনে সরি সে 4 দিন, এখানে কি বলেছে, এবং সে কাজ শেষ হবার 4 দিন আগে, ও সরি ভুল বললাম, 4 দিন আগে সি চলে গেছে। তাহলে সি যখন 4 দিন আগে চলে গেছে তখন তো বি একা একা কাজ করেছিল, তাহলে বি একা এক এক দিনে 5 ইউনিট কাজ করেছে, তাহলে 4 দিনে 4 5 20 ইউনিট কাজ করে নিয়েছে। তাহলে বাকি মাইনাস করো, আর 10 ইউনিট আছে, তাহলে এই যে আরো কে 4 ইউনিট কাজ করলো, কে করেছে, বি করেছে। এখন রয়েছে আর মাত্র 10 ইউনিট, এই 10 ইউনিট নিশ্চয়ই বি আর সি করেছিল, আমি এটা শেষেরটা বের করে নিয়েছিলাম। বি আর সি এর কাজ করার ক্ষমতা কত, 5 আর 4 এর 9, তাহলে 9 করে দাও। তাহলে এখানে 10/9, তাহলে টোটাল কত দিন লেগেছে 6, আর এখানে 10/9 দিন,
শেষে, তাই না? তাহলে টোটাল কত হবে? দেখো 6 প্লাস 10/9 অর্থাৎ 6 নং 54, 8 10 64, 64/9। তো দেখো খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। যাই হোক, যদি কারো প্রবলেম হয় অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। পরের কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি এই কোশ্চেনটি তোমাদের জন্য AW হিসেবে রাখলাম। তোমরা সকলে করে এটা কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার চেষ্টা করো। ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন পার্সেন্টেজ থেকে। দেখবে পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন প্রায় আসে। কোনো রকম সূত্র ইউজ করার দরকার নেই, তোমরা ভেন ডায়াগ্রামটাকে একটু এখানে কাজে লাগাতে পারো। ভেন ডায়াগ্রাম দিয়ে করলে অনেক ইজি হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিও এই অবধি। ভালো লাগলে একটু শেয়ার করে দিও।